আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আজকে আমাদের কথা ছিল যে আমরা সকাল 11টা বাজে বিসিএস কোশ্চেন অ্যানালাইসিসের উপরে একটি ক্লাস নিব। আলহামদুলিল্লাহ, তার এই ধারাবাহিকতায় আমি চলে আসছি। তোমরা একটু দ্রুত সকলেই ক্লাসে চলে আসবা। আর ক্লাসের শুরুতে আমি একটা জিনিস তোমাদের কাছে একটু জানতে যাব, সেটা হচ্ছে তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিবা। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে? জি, থ্যাংক ইউ সো মাচ। আর আমি ক্লাসের শুরুতেই আমার প্রিয় শিক্ষার্থীদেরকে একটু বলবো, সেটা হচ্ছে তোমরা যদি সম্ভব হয় আর যদি ভালো মনে করো, তাহলে হচ্ছে তোমরা একটু ভাইয়া চেষ্টা করতে পারো লাইভটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। আর হচ্ছে একটু শেয়ার করে অন্তত নিজের টাইম লাইনে রেখে দিতে পারো। আর হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এদেরকে একটু মেনশন করে দিতে পারো, কারণ হচ্ছে তোমরা জানো যে বিসিএস কোশ্চেন্স অ্যানালাইসিসটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন সিকারদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোশ্চেন্স অ্যানালাইসিস অধিকাংশ কোর্সে বা অধিকাংশ টিচাররা সাধারণত করাই না। তো আমি সেটা করে দিচ্ছি তোমাদের জন্য এবং ইনশাল্লাহ চেষ্টা করব, আমি তো সব বলবো। যেহেতু আজকে থেকে শুরু হলো, আমি একদম তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি হচ্ছে 10ম থেকে 46তম সর্বশেষ বিসিএস, তথা তোমরা জানো যে এ পর্যন্ত আমাদের 46তম বিসিএস হয়েছে গত, হ্যাঁ 46তম বিসিএস হয়েছে। আমি চেষ্টা করব তোমাদের একদম 10ম থেকে 46তম বিসিএস পর্যন্ত যত কোশ্চেন্স আছে আমি অ্যানালাইসিস করিয়ে দিব পর্যায়ক্রমে। সুতরাং তোমরা একটু প্রতিদিনের ক্লাসটা নিজেদের করবা, একটু ফ্রেন্ড সার্কেলদেরকেও মেনশন করে দিবা, আর হচ্ছে তোমার নিজের টাইম লাইনে অন্তত শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে তুমি দেখে নিতে পারো যে এটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আর দেরি করব না, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, তার আগে আমি বিসিএস কোশ্চেন্স অ্যানালাইসিসে যাওয়ার আগে তোমাদের অল্প একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে হবে, তা না হলে তোমরা টোটাল বিষয়টা বুঝবা না। ওকে, আসো একটু। তোমরা জানো যে বিসিএস এ হচ্ছে ইংরেজির 2টা স্টেপ রয়েছে, হ্যাঁ। একটা হচ্ছে রিটেন তথা যেটা লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে তোমার এমসিকিউ পরীক্ষা। তো তোমাদের হচ্ছে ভাইয়া এই রিটেনটা কিন্তু লাগবে না। ওকে, রিটেনটা তোমাদের লাগবে না, লাগবে হচ্ছে এমসিকিউ। এবং এমসিকিউ এর মধ্যে 3টা স্টেপ রয়েছে, কথাটা একটু বুঝবা। এমসিকিউ এর মধ্যে 3টা স্টেপ। একটা হচ্ছে তোমার গ্রামার, একটু লিখে রাখতে পারো, তোমরা এই কথাটা লিখে রাখতে পারো, একটু লিখে রাখো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এটা কথা বুঝছো, ভালো হবে তোমাদের জন্য। একটা হচ্ছে গ্রামার পার্ট, আর একটা হচ্ছে মেমোরাইজিং, আর একটা হচ্ছে তোমার লিটারেচার, LITERATURE, লিটারেচার। তা এই যে বিষয়গুলো দেখো, এই যে 3টা পার্ট রয়েছে, 3টা পার্টের মধ্যে হচ্ছে গ্রামার পার্টটা তোমরা পড়বা, মেমোরাইজিং পার্টটা তোমরা, লিটারেচার যে পার্টটা রয়েছে এই পার্টটি আমরা পড়বো না। এই পার্টটা এই মুহূর্তে তোমাদের ধরো সামনে হচ্ছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে, কুমিল্লার রয়েছে, এরপর হচ্ছে গুচ্ছ রয়েছে, এরপর হচ্ছে 7 কলেজ রয়েছে। মানে সামনে যে সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষাগুলি রয়েছে এই সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষার জন্য তোমার এখানে লিটারেচার পড়ার দরকার নেই। যদি চট্টগ্রামের পরীক্ষা থাকতো তথা সিইউ তথা চট্টগ্রামের পরীক্ষা থাকতো সেই ক্ষেত্রে আমি বলতাম যে তোমরা লিটারেচার অংশটুকু শেষ করে ফেলো, কিন্তু এখন তো চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা তো শেষ, সুতরাং তোমার লিটারেচারটা এই মুহূর্তে আর দরকার নেই। এই দুটো অংশ আমরা পড়বো ইনশাআল্লাহ। এটা হচ্ছে নাম্বার 1 কথা। তোমরা আশা করছি আমার কথা ধরতে পেরেছো এবং বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো তোমাদের হচ্ছে এক থেকে নবম পর্যন্ত এই বিসিএসটা হচ্ছে তোমার লিখিত পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, লিখিত পরীক্ষা হয়েছিল, তথা ওই যে এক কথায় প্রকাশ জাতীয়, আমার যতটুকু মনে পড়ে আর কি, যতটুকু ধারণা, হয়তো আমার ধারণা ভুলও হতে পারে, আমি যতটুকু জানতে পেরেছি তাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 থেকে নবম পর্যন্ত হচ্ছে লিখিত তথা এক কথায় প্রকাশ জাতীয় প্রশ্নগুলি আসতো আর কি। হ্যাঁ, এক কথায় প্রকাশ জাতীয়। তা এটা তো আমাদের আর এখন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ভাইয়া দশম থেকে সর্বশেষ হচ্ছে 46 পর্যন্ত, এই পর্যন্ত লাগবে। এখন এখানে আসো, তোমাদের হচ্ছে 44, 45 আর হচ্ছে 46, এই যে 3 বছরের কোশ্চেন, এই জায়গাটিতে এখন সরকার নিয়ম করেছে। আগে হচ্ছে বিসিএস এ 100টি করে কোশ্চেন আসতো, বুঝছো? আগে বিসিএস এ 100 করে কোশ্চেন আসতো, তার ভিতরে দেখা যাচ্ছে যে তোমার ইংরেজির অংশে কখনো 20টা প্রশ্ন, কখনো 20টা অধিকাংশ ক্ষেত্রে আসছে, কখনো 20টা, কখনো 15টা, এমনও হয়েছে 6টা কোশ্চেনও পাওয়া গিয়েছে। মেবি 34 না 36তম বিসিএস আমরা পেয়েছিলাম এরকমটা কোশ্চেন। এর ভিতরে আবার ধরো গ্রামার আছে, মেমোরাইজিং আছে, লিটারেচারও কম বেশি আছে। এর মধ্যে তোমার তো সবগুলা পড়া লাগবে না, অল্প অল্প তোমাকে পড়তে হবে। আর হচ্ছে 44তম থেকে কি হচ্ছে বিসিএস এ 200টা করে এমসিকিউ আসা শুরু হয়েছে, কথা বুঝছো? এই 44তম থেকে হচ্ছে বিসিএস এর 200টা করে কোশ্চেন আসা শুরু হয়েছে। আর তখন থেকেই হচ্ছে ইংলিশে সব মিলিয়ে 35টা করে কোশ্চেন আসা শুরু হয়েছে। দ্যাট মিনস তোমার হচ্ছে 44তমতে 35টা, 45তমতে হচ্ছে 35টা, 46তমতে হচ্ছে 35টা। কিন্তু তোমার এখানে একটা বিষয় হচ্ছে গ্রামার থেকে আছে হচ্ছে 20টা আর লিটারেচার থেকে হচ্ছে 15টা। এখানে হচ্ছে 20টা আর হচ্ছে 15টা। এখানে গ্রামার মেমোরাইজিং মিলে হচ্ছে 20টা আর এই 15টা। তো সেই ক্ষেত্রে আমরা এই 15 এটা তো আমরা পড়বো না, তার মানে আমরা এখানে এই যে 20টা করে কোশ্চেন পড়বো। ঠিক আছে, তো সব মিলে দাঁড়াচ্ছে দশম থেকে 46 পর্যন্ত আমরা এখানে তো একদম পিওর 20টা করে কোশ্চেন পাবো। আর এখানেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওই দশম থেকে 20 পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে 15টা, কখনো 12টা, কখনো 17টা, এরকম অল্প কিছু কোশ্চেন আসছে। আর হচ্ছে 20 থেকে 43তম পর্যন্ত, ধরো 21 থেকে 43 পর্যন্ত দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে 20টি করে কোশ্চেনই বেশিরভাগ ক্ষেত্রে আসছে। এর ভিতরে লিটারেচার অংশটুকু আমার বাদ দিয়ে দিলে পারে মোটামুটি কত তুমি 12টা, 14টা, 15টা করে কোশ্চেন হয়তো পাবা। দেখো এই যে সব মিলিয়ে যতগুলা কোশ্চেন, আমি অল ওভার তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে বিসিএস এ টোটাল কতটা কোশ্চেন আসে, কিভাবে আসে, কেমনে আসছিল, টোটাল বিষয়গুলো একটু মোটামুটি সামারি টেনে তোমাদের সামনে বলার চেষ্টা করলাম। সো এখন তোমাদের ইচ্ছা পোষণ করতে হবে যে এই যে দশম থেকে 46 পর্যন্ত যে কোশ্চেনগুলি আছে, আমি সবগুলি কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাল্লাহ। যদি এগুলা কমপ্লিট করতে পারো, সামনে তোমার যতগুলি পরীক্ষা রয়েছে, সেটা হোক কুমিল্লা, তারপর খুলনা, গুচ্ছ, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দেখবো বেশ কিছু কোশ্চেন তুমি হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। সো আমাকে একটু বলো তো তাহলে টোটাল বিসিএস রিলেটেড কয়টা কোশ্চেন আছে, কিভাবে কি করব, টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার কিনা, প্রাথমিক ধারণাটা আমরা ক্লিয়ার কিনা ভাইয়ারা? আমাকে একটু জানাও প্রাথমিক ধারণাটা আমরা ক্লিয়ার কিনা। যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি ইনশাআল্লাহ আমাদের ক্লাসে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। জি, তোমরা একটু বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তোমরা তাহলে টোটাল বিসিএস কোশ্চেন নিয়ে কয়টা কোশ্চেন হতে পারে, কিভাবে কি আছে কি না আছে, সব বিষয়গুলা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। দ্রুত বলতে হবে ভাইয়া, একটু দ্রুত বলো তো। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সকলেই ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা এখন চলে যাব সরাসরি কোশ্চেন্স অ্যানালাইসিস এর মধ্যে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এই এখনকার এই ক্লাসে আমি তোমাদের হচ্ছে ভাইয়া মানে একটা বছরের, আমি একটু জানি তো আজকে যেহেতু শুক্রবারের দিন, তো
আজকে যেহেতু শুক্রবারের দিন, নামাজের বিষয় এসে আছে, তো বুঝো সব মিলিয়ে হচ্ছে আমি তোমাদেরকে আজকে আজকে একটি কোশ্চেন, 1 বছরের কোশ্চেন আমি অ্যানালাইসিস করব। আর আরেকটি কথা তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আজ রাত 10টায়, বুঝছো, আজ রাত 10টায় আমি তোমাদের জন্য আরেকটি ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তোমাদের জন্য আজ রাত 10টায় আমি আরেকটি ক্লাস নিব ইনশাল্লাহ। বলতো কয়টায়? এখন 11টায় নিচ্ছি, আবার রাত 10টায় এই বিসিএস কোশ্চেন অ্যানালাইসিসের উপরে আমি তোমাদের আরেকটি ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, সেই ক্লাসেও তোমরা সকলে অংশগ্রহণ করবা। আর কখন কোন ক্লাস নিই তোমরা একটু খেয়াল করবা যে স্যার কখন কোন ক্লাসটি নিচ্ছে। চলো আমরা তাহলে চলে যাচ্ছি। খাতার উপরে তোমরা একটু লিখে রাখতে পারো, সেটা হচ্ছে আমরা 44তম বিসিএস কোশ্চেনটা দিয়ে অ্যানালাইসিস শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 44তম বিসিএস কোশ্চেন। দেখো প্রথম যে কোশ্চেনটি আসছে সকলে একটু অ্যান্সার করার চেষ্টা করবা, দেন হচ্ছে, কারণ তোমরা দেখবা অনেক কোশ্চেন তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে, অনেক কোশ্চেন আছে যেগুলি তোমরা নিজেরাই পারবা ইনশাআল্লাহ। সো একটু চেষ্টা করো। ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম। দেখো ভাইয়া কি বলছে, অ্যাক্টিভ ফর্ম দেখছেন, এই দেখেন অ্যাক্টিভ ফর্ম চেয়েছে। তথা কোথা থেকে কোশ্চেনটি আসছে? ভয়েস থেকে কোশ্চেনটি আসছে, তাই না? অফ দ্য সেন্টেন্স বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড। দেখো এই যে আসছে বাই হুম, তোমরা তো পড়েছিলা বাই হুম থাকলে কি দিতে হয়, মনে থাকার কথা। বাই হুম থাকলে কি দিব? হু দিব। এই যে চলে আসলো আমাদের হু। এরপর দেখো অক্সিলারি ভার্ব, হ্যাঁ ওকে নিয়ে আসো এখানে অক্সিলারি ভার্ব। এরপরে লাগবে কি? মেইন ভার্ব। দেখো তো মেইন ভার্বটা কোথায় আছে? এই যে সেভ, এখানে তো ভিতরিতে আসছে। ক্যানের পরে কি ভিতরি দেওয়া যাবে নাকি ভি1 তার সেভ? এরপরে কি আসছে? আওয়ার কান্ট্রি, তাই তো, আওয়ার কান্ট্রি, COUNTRY। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা আগে করে ফেললাম। ঠিক আছে ভাইয়া, আচ্ছা তাহলে আমরা করে ফেললাম, তাহলে আমরা কিন্তু করে ফেললাম। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে অ্যান্সার কোনটা নিব বলো তো? তাহলে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, তাহলে হয়ে গেল এটা। তাহলে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন, এগুলো নিতে পারছি না। হু সেভ আওয়ার কান্ট্রি এটাও নিতে পারছি না, এটাও নিতে পারছি না। ব্যাস মাশাআল্লাহ। তাহলে দেখো বিসিএস এর প্রথম যে কোশ্চেন সেটাই তোমরা পেরে গেলা। বিসিএস এর প্রথম যে কোশ্চেন তোমরা সেটাই কিন্তু পেরে গেলাম। মাশাআল্লাহ, প্রিয় শিক্ষার্থী আমার তোমরা পেরে গেলা। আচ্ছা, একজন লিখেছো স্যার রাতে মার্কেটিং ক্লাসও আছে। ও আচ্ছা আচ্ছা, সম্রাট স্যার কি মার্কেটিং ক্লাস নেবে? আচ্ছা, যদি সম্রাট স্যার ক্লাস নিয়ে থাকে, না তাহলে নিব না। যদি সম্রাট, আই এম নট শিওর, তাহলে আমি স্যারের সাথে কথা বলে দেখি কখন। আমি আজকে আরেকটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি আজকে তোমাদের আরেকটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন কখন নেওয়া যায়? ঠিক আছে, তাহলে যদি রাত 10টায় মার্কেটিং ক্লাস থাকে সম্রাট স্যারের, তাহলে স্যারের ক্লাসটা অবশ্যই হবে। আর তাহলে আমি টাইমটা জানিয়ে দিব তোমাদের। ঠিক আছে, টাইমটা জানিয়ে দিব। ওকে, আচ্ছা এরপর একটু পেজের দিকে খেয়াল রাখিও। আচ্ছা এরপর আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। দেখছো এই দেখো প্যাসিভ ফর্ম, খেয়াল করছো ভাইয়া? প্যাসিভ তথা আবার কি ভয়েস থেকে দেখো আরেকটা কোশ্চেন আসছে, খেয়াল করছো? ভয়েস থেকে তোমাদের আরেকটি কোশ্চেন চলে আসছে, অ্যান্সার করো। হ্যাঁ, ভয়েস থেকে আরেকটি কোশ্চেন চলে আসছে, অ্যান্সার করো তো। ডু নট ক্লোজ দ্য ডোর। এই যে ডু নট ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো না। তথা কি, কোন সেন্টেন্স বলো তো? বলো তো এটা কোন সেন্টেন্স থেকে আসছে? একটু দেখো, একটু বলো বলো বলো, দেখি পারো কিনা। একটু কথা বলো তো, কোন সেন্টেন্স থেকে আসছে? এই দেখো তো ভাইয়া একটু বলো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছে বলো তো? একটু বলো তো, একটু বলো কোথা থেকে আসছে, কোন টপিক থেকে আসছে? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এটা আমার ভয়েসের কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না ভাইয়া? ইম্পারেটিভ, ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কোশ্চেনটি আসছে, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কোশ্চেনটি কিন্তু আসছে। তোমাদের মনে থাকার কথা, ইম্পারেটিভ সেন্টেন্সে আমি তোমাদের শর্টকাটে একটা টেকনিক শিখেছিলাম, লেট অবজেক্ট বি ভি3, মনে আছে? লেট অবজেক্ট বি ভি3, এটা হচ্ছে কমন। যেহেতু এখানে নট আসছে, তাহলে আমরা কি দিব? লেট নট, নাকি লেট নট, তাই তো? লেট নট দ্য ডোর, তাই তো? বি কি, বি ক্লোজড, এই তো? এই দেখেন, হ্যাঁ এখন দেখেন, লেট নট দ্য ডোর বি ক্লোজ কোথায় আছে, কোন সেন্টেন্সে আছে, আগে একটু করে নেবেন। আমি কিন্তু আগে বলেছিলাম যে তোমাদের ভয়েস এবং ন্যারেশন থেকে যখনই কোশ্চেন আসবে, তখন তোমরা কি করবা? তোমরা হচ্ছে আগে কোশ্চেনটি পড়ে নিবা। লেট নট দ্য ডোর বি ক্লোজ, তাই না? লেট নট দ্য ডোর বি রাইজ, এটা নিতে পারছি না। লেট নট দ্য ডোর বি ক্লোজ, অ্যান্সার মনে হচ্ছে বি নাম্বার হবে। লেট নট দ্য ডোর, এটা নিতে পারছেন, এটাও নিতে পারছেন, তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপর চলে যাচ্ছি আমরা 3 নম্বর কোশ্চেন। কি আসছে?
সিটিং হ্যাপিলি, হ্যাঁ, মানে খুব সহজে একদম আনন্দের সাথে বসিয়া দ্য চিকেন লেড এগস, ডিম পারলো। দ্য আন্ডারলাইন পার্টি ইজ, কোন ক্লোজ হবে, দেখছো কোন ক্লোজ হবে, এই জায়গাটা তোমরা একটু অ্যান্সার করবা, কারণ এখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এই জায়গাটিতে আমাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, কারণ এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? এখানে বেশ ভালোই একটা প্যাচ আছে, বেশ ভালোই একটা প্যাচ আছে, দেখা যাবে কে কতটুকু এই প্যাচটা ক্লিয়ার করতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখা যাবে। ঠিক আছে ভাইয়া, দেখা যাবে, পারা যায় কিনা আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভাই বোনেরা, দেখি পারে কিনা, পারতেই হবে তোমাকে, কথা বুঝছো? তোমাকে পারতেই হবে, দেখি তো তোমরা পারো কিনা, একটু অ্যান্সার করো তো, দেখি কে কে পারে, আমি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখি কে কে অ্যান্সার করে। অনেকেই দেখা যাচ্ছে যে এটা আন্দাজে অ্যান্সার করবে, কিন্তু আসলে আমি ব্যাখ্যা করব, সমস্যা নেই, তোমরা তো অ্যান্সার করো, এরপরে বাকিটা আমি ব্যাখ্যা বিশ্লেষণ সহ টানছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। ওকে 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 ওকে, অনেকেই দেখতে পাচ্ছি অ্যান্সার করছো কি নাউন ক্লোজ, কেউ সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, আসো একটু আসো ভাইয়া, দেখো তো এখানে কি প্রশ্ন কি আসছে, দেখো ক্লোজ আসছে, দেখছো, এই দেখো ক্লোজ আসছে, এই দেখো ক্লোজ, প্রত্যেকটাতেই তো ক্লোজ চেয়েছে। ভাইয়া তোমরা জানো যে একটা ক্লোজ হওয়ার জন্য কি কি লাগবে? ডেফিনেটলি একটা সাবজেক্ট আর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাই না? এটার মধ্যে এই অংশটুকুর মধ্যে দেখো তো কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি আছে? কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে এটার মধ্যে? বেটা এই আছে, এটার মধ্যে আছে নাই? এটাকে তুমি ক্লোজ কেন বলছো? তার মানে এটা ক্লোজ নয়, এটা কি ফ্রেজ, এটা কি বলতো ফ্রেজ। আগে আসো, ব্যাখ্যায় আসো, খালি মুখস্থ করলে হবে না বেটা, শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে বুঝতে হবে, কথা বুঝছেন? তোমাকে কোশ্চেন গুলা বুঝতে হবে, কোথা থেকে আসছে, কেমনে আসছে, ব্যাখ্যাগুলা বুঝতে হবে, খালি উত্তর মুখস্থ করবা কেন? দেখো, তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ, এবং কোন ধরনের ফ্রেজ? যেহেতু আইএনজি আসছে, খেয়াল করছো, যেহেতু আইএনজি আসছে, দ্যাট মিনস এটা পার্টিসিপল ফ্রেজ, তাই তো? পার্টিসিপল ফ্রেজ, তাই তো? মূল অ্যান্সার পাইলাম, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে, একটা সূত্র আছে, সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। এই ব্যাখ্যাটুকু লিখে রাখো যে পার্টিসিপল ফ্রেজকে বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। কথাটা লিখে রাখো, পার্টিসিপল ফ্রেজকে আমরা কি বলতো সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটা মেইন ক্লোজকে মডিফাই করে, ওকে? এই কথাটুকু লিখে রাখো, আগে বুঝো। দেখছো কোশ্চেনটা কিভাবে হয়েছে ভাই? বিসিএস এর কোশ্চেন, মানে তোমার একদম এত সহজ দিয়ে দেবে, তার মানে একটু প্যাচ লাগায়া দিবে। সো প্যাচটা তোমাকে সারাইতে হবে, সারানোর বুদ্ধি তোমাকে জানতে হবে, যেটা মূলত হচ্ছে সিটিং দ্য হ্যাপিলি, দ্যাট মিনস এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজের একটা সূত্র হচ্ছে, এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটা মেইন ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে মডিফাই করে, আর মেইন ক্লোজকে যেটা মডিফাই করে তাকে তো আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলে থাকি। এই জন্য এখানে আমরা অ্যান্সার নিব সাবঅর্ডিনেট ক্লোজ। কথা ক্লিয়ার? অনেকেই তোমরা অ্যান্সার দিয়েছো, বুঝতে পেরেছেন? এখন কি ক্লিয়ার? আমাকে একটু প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে একটু এখন একটু একটা কমেন্ট জানিয়ে দিবা। তোমরা আমাকে প্রত্যেকটা স্টুডেন্ট এখন একটু কমেন্টটা জানিয়ে দিবা, ভাই তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে, তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, তোমরা বিষয়টা ক্লিয়ার কি না, একটু দ্রুত বলো, একটু দূর। এখন কি ক্লিয়ার হয়েছো? আমি বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার ভেঙে দিয়েছি যে কিভাবে আসলো, হ্যাঁ, কিভাবে আসলো, কেমনে হলো এটা কেমনে হলো, আমি সেই বিষয়টা ছোট্ট করে শর্টকাটে তোমাদেরকে বুঝাই দিয়েছি। ওকে,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা তোমরা বুঝতে পেরেছো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। চলেন আমরা এরপরে চলে যাচ্ছি 4th নম্বর কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ নাউন, হোয়াট কাইন্ড অফ নাউন, কোন ধরনের নাউন? রিভার, রিভার, হ্যাঁ রিভার কোন ধরনের নাউন রে? এই কোশ্চেনটা কি, এটা কি আচ্ছা, এটা কি, এটা কি আমার বলা দরকার আছে? রিভার কোন ধরনের নাউন? আরে বোকা ছেলে, হ্যাঁ রিভার, এই বেটা রিভার মানে কি? নদী নাকি? নদী, নদী বলতে কি দুনিয়ার সব নদী নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, আরিয়াল খা, যাই বলিস না কেন, সব নদীর নামই হচ্ছে নদী। দ্যাট মিনস এটা কমন নাউন, তাই না? এটা কি রে, কথা বলতো, এটা 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 কি বলতো, বলতো এটা 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 কি বলতো? এটা কোন প্রকারের নাউন তাহলে? এটা কোন প্রকারের নাউন? কমন নাউন। অ্যানসার নিচ্ছে আমরা কমন নাউন। আমরা ম্যাটেরিয়াল নাউন নিতে পারছি না, কালেকটিভ নিতে পারছি না, প্রপার নিতে পারছি না। দ্যাট মিনস আমাদের অ্যানসার হচ্ছে এটা কমন নাউন। জি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, চলেন আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি। আইডেন্টিফাই দ্য রাইট টেন্স, সঠিক টেন্সটি খুঁজা বের কর। বাই ফাদার ড্যাশ, এদাক বিফোর, এদাক বিফোর, বিফোর ভাইয়া তোদেরকে শর্টকাটে শিখিয়েছিলাম। হ্যাঁ, বিফোর মানে পূর্বে, তাই পূর্বে হবে পাস্ট পারফেক্ট নাকি? বিফোর মানে পূর্বে, বিফোর মানে পূর্বে, বিফোর মানে পূর্বে, তাই পূর্বে হবে পাস্ট পারফেক্ট, তাই তো? বিফোর মানে পূর্বে, তাই পূর্বে হবে পাস্ট পারফেক্ট, আর পরে পাস্ট ইনডিফিনিট। এই দেখ এখানে তো পাস্ট ইনডিফিনিট, পিআই তো করেছে, পাস্ট ইনডিফিনিট তো করেছে, তাই পূর্বে লাগে কি পাস্ট পারফেক্ট। দেখি পাস্ট পারফেক্ট কোথা? এটা কি পাস্ট পারফেক্ট? এটা পাস্ট পারফেক্ট। কোনটা পাস্ট পারফেক্ট? এই দেখেন, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। সো অ্যানসার আমরা নিচ্ছি সি নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলে তাহলে এটা বুঝতে পেরেছে। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে। আমাদের 6th নম্বর কোশ্চেন কি আসছে? দ্য কন্ট্রোলিং সেন্টেন্স, দ্য কন্ট্রোলিং সেন্টেন্স, হ্যাঁ দ্য কন্ট্রোলিং সেন্টেন্স, একদম নিয়ন্ত্রণকারী বাক্য অফ আ প্যারাগ্রাফ ইজ নোন। একটা প্যারাগ্রাফের একটা অনুচ্ছেদের যে নিয়ন্ত্রণকারী মূল সেন্টেন্স কোনটা রে ভাই? এটা একটা বলতে পারি যে সাধারণ জ্ঞান, জিকে, হ্যাঁ জেনারেল নলেজ রিলেটেড একটা কোশ্চেন। হ্যাঁ, তোর একটু বুদ্ধি খাটিয়ে, আইকিউ খাটিয়ে তোকে অ্যান্সার করতে হবে, যাকে আমি বলি হচ্ছে এমবিকিউ। হ্যাঁ, এমবিকিউ প্লাস আইকিউ, একটু মাথা খাটিয়ে অ্যান্সার করতে হবে, একটু মাথা খাটিয়ে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, কন্টেন্ট মডুলেটর, হ্যাঁ মডুলেটর না ভাইয়া, খবরদার এটা নাকি। এই যে টপিক সেন্টেন্স, একটা টপিক সেন্টেন্স হচ্ছে প্যারাগ্রাফের কন্ট্রোলিং সেন্টেন্স। ওকে, এটা একটা সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন, এটা একটা সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন, এটা একটা সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন। সো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা অ্যান্সার নিব কি বলতো? কন্ট্রোলিং সেন্টেন্স হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এটা একটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ জিকে, সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন, সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন। সো তোমরা ওভাবে করে দেখানোর চেষ্টা করো। ঠিক, ওকে, চলেন আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে। আমাদের আরেকটি প্রশ্ন কি চলে আসছে দেখো, চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম। এই দেখ কম্পারেটিভ আসছে, দ্যাট মিন্স এটা কোত্থেকে আসছে? ডিগ্রি থেকে কোশ্চেনটি আসছে, তাই না? ডিগ্রি থেকে আসছে। এই দেখো ভেরি ফিউ ভাইয়া, ভেরি ফিউ থাকলে সহজ একটা কথা আছে, ভেরি ফিউ ইকুয়াল টু দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। কোন একটা ক্লাসে বোধ হয় তোদেরকে পড়িয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, যদি ভুল না বলে থাকি। দেন মোস্ট আদার, ভেরি ফিউ ইকুয়াল টু দেন মোস্ট আদার, মানে যদি কখনো তুই ভেরি ফিউ দেখে থাকিস তাহলে দেন মোস্ট আদার। এবং দেখেছি তোর রাজশাহীতে বিশেষ করে এই ভেরি ফিউ বা দেন মোস্ট আদার এখান থেকে প্রশ্ন আসে। হয় কখনো প্রশ্নের মধ্যে দেয় দেন মোস্ট আদার, কখনো দেয় হচ্ছে তোর অপশনের মধ্যে ভেরি ফিউ। মানে এই ভেরি ফিউ নিয়ে কেন যেন ওনাদের কাছে মনে হয় ভালো লাগে, এখান থেকে প্রশ্ন বারবার করে। তো তুইও একটু লিখে রাখ, ভেরি ফিউ দেন মোস্ট আদার, ভেরি ফিউ দেন মোস্ট আদার। ওকে, আমি আর এত বিস্তারিতের মধ্যে গেলাম না, আমি এত বিস্তারিত ভাঙলামও না, জাস্ট অল্প একটু কথা বলতে। দেখ দেন মোস্ট আদার কোথায় আছে একটু খেয়াল করে দেখ। দেন মোস্ট আদার আছে এটার মধ্যে? নাই। আচ্ছা, জাপান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস, এই দেখ দেন মোস্ট আদার। ওকে, এইটুকু মনে রাখতে পারলি, কারণ ভাই তোর তো আর করা লাগছে না, তাই না? তোর তো আর করা লাগছে না, তুই তো জাস্ট কি করবি, এখানে অ্যান্সারটা দেখবি কোথায় আছে। তাহলে দেন মোস্ট আদার। ওকে, অ্যান্সার নিয়ে নিচ্ছি, দেখি তারপর এটার মধ্যে কি আছে? দেন মোস্ট আদার নাই, এর মধ্যে কি আছে? নাই। তাহলে অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা। ওকে, ক্লিয়ার। তবে এখানে আমি তোমাদেরকে মূল রুলটাও বলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা জানো যে ভেরি ফিউ ওয়ালা এই ডিগ্রিতে কম্পারেটিভ যদি আমরা করতে চাই, প্রথমে সাবজেক্ট তো দিতেই হয়। এরপর দেখো ভার্ব, এরপরে কি মোর তথা কি তোমার কম্পারেটিভ যে ফর্ম, হ্যাঁ কম্পারেটিভ ফর্ম, মোর ইন্ডাস্ট্রিয়াস কম্পারেটিভ ফর্ম, এরপর দেন মোস্ট আদার প্লাস বাকি সাবজেক্টটা বসিয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যারা রুলটা জানো তারা তো ভালো,
আর যারা রুলটা জানো না, যারা রুলটা জানো না, হ্যাঁ, যারা যারা রুলটা জানো না, যারা রুলটা জানো না, এরা হচ্ছে এখান থেকে জাস্ট একটু মনে রাখতে পারলেই ওকে ফাইন। ভিডিও ভেরিফাই থেকে অলমোস্ট হবে। ওকে, আশা করি পারবা ইনশাআল্লাহ, এটা নিয়ে আমারই এত সমস্যা হবে না। আইডেন্টিফাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, দেখছো? তথা এই যে প্রিপজিশন থেকে কোশ্চেনটি আসছে, দেখছো? প্রিপজিশন থেকে কোশ্চেন কিন্তু চলে আসছে, দেখছো? প্রিপজিশন থেকে কোশ্চেন চলে আসছে। এই দুষ্টু ছেলেমেয়েরা, প্রিপজিশন থেকে কোশ্চেন অ্যানসার করো। ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল। কি? আইডেন্টিক্যাল এর সাথে দুইটা প্রিপজিশন বসতে পারে, একটা হচ্ছে টু বসতে পারে, একটা হচ্ছে উইথ বসতে পারে। বুঝতে পেরেছেন? আইডেন্টিক্যাল টু আর উইথ, লিখে রাখো যে আইডেন্টিক্যাল এর সাথে হচ্ছে দুইটা প্রিপজিশন বসতে পারে, টু বসতে পারে, উইথ বসতে পারে। যেটা আসে সেটা লাগাই দিবা। দেখো এখানে কি আসছে, ফর ইন তো বসতে পারে না, বাই বসতে পারে না, আছে কি তোমার উইথ। তারপরে অ্যানসার হবে উইথ। তবে অধিকাংশ ক্ষেত্রে টু বসে, টুটাই সবচেয়ে বেশি, হ্যাঁ, প্রচলিত, সবচেয়ে বেশি। আইডেন্টিক্যাল টু এটাই মানুষের মুখে মুখে, আইডেন্টিক্যাল টু এটা মানুষের মুখে মুখে থাকে, কথা বুঝছো? আইডেন্টিক্যাল টু, কিন্তু উইথটা খুব কম বসে, আর বিসিএস এটা কম আসে, ওটাই দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? সো বি সিরিয়াস। আশা করছি ক্লিয়ার হয়েছে। অ্যানসার নিচ্ছি আমরা ওয়ে। তাহলে ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল টু মাইন, তোমার অপিনিয়ন, তোমার মতামত আমার মতামতের কাছাকাছি, একই রে ভাই, তুই যে মতামত দিলি আর আমার মতামত তো কাছাকাছি। দা ওয়ার্ড ভাইটাল, এই দেখো ভাইটাল, ভাইয়া ভাইটাল মানে কি রে? ভাইটালটা কি হবে? এই ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ, তাই না? আমরা বলি ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ বা বলতে পারি অত্যাবশ্যকীয়, এরকম তো। তাহলে এটা কি ভাইটাল পয়েন্ট, ভাইটাল কি বল, ভাইটাল টপিক। তথা এটা জন্মগতভাবে কেমন যেন মনে হয়, এটা কি অ্যাডজেক্টিভ হিসেবে, এটা অবস্থা, দোষগুণ অবস্থা, এইটা অ্যাডজেক্টিভ বোঝানোর জন্য, ওর জন্মই হয়েছে অ্যাডজেক্টিভ বোঝানোর জন্য, তাই না? সো আমরা এটা নিতে পারছি না, অ্যানসার হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। ওকে, এটা তো সহজ একটা বিষয়। এই এটা নাউন বলে, দেখছি এটা নাউন বলে, এটা কোনো কথা? এটা ওই যে দেখছে এল আছে, এই দেখো ওই যে ভাবছে এল আছে পড়েছে এজ, এন্স, ইনস, অল। কোন শব্দের শেষে যদি অল থাকে তাহলে সেটা কি হয়? সেটা কি নাউন হয়। এবার তুই এটা পড়ছিস না অল অ্যান ইন্ট তোর পড়েছিলাম যে অল থাকলে সেটা কি অ্যাডজেক্টিভ হয়, তাহলে এল এটা নাউনেরও সাফিক্স, আবার এল এটা অ্যাডজেক্টিভেরও সাফিক্স। পড়েছো না? সাফিক্সে যদি খালি নাউনের সাফিক্সটা পড়েছো কেন? অ্যাডজেক্টিভের সাফিক্সটা তুমি একটু পড়ো। অ্যাডজেক্টিভের সাফিক্সের মধ্যে দেখো তো আছে কিনা, এল, হ্যাঁ, এন, তারপরে এএনটি, ইএনটি, অল, অ্যান, ইন্ট পড়িয়েছে না তোমাদের? এই ভুলে যাও আর এট, এই যে তার মানে এল এটা নাউনেরও সাফিক্স, আবার অ্যাডজেক্টিভেরও সাফিক্স। এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে ভাইটাল মানে কি রে ভাই? ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয়, তথা এটা একটা বিশেষণ জাতীয় অর্থ প্রকাশ করে থাকে, কথা বুঝছো? সুতরাং ভাইটাল খবরদার নাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তোমাদেরকে আরেকটা কথা বলি, দেখি তোমরা পারো কিনা। দেখো তো মেনশন, ভাইয়া বলো তো মেনশনটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর আসছিল, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 বছর প্রশ্ন মেনশন বলো তো, মেনশনটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? দেখি কেউ বলতে পারো কিনা, হ্যাঁ বলো তো ভাইয়া, দেখি বলো তো, একটু বলো তো ভাইয়া, একটু বলো, একটু বলো। হ্যাঁ, তোমাদের মিরাজউদ্দিন, আসসালামু আলাইকুম, অ্যাডমিন সাহেব ভালো আছেন? আচ্ছা, ঈদের শুভেচ্ছা। আচ্ছা দেখো মেনশন, দেখো তো মেনশন, এই যে মেনশন যে শব্দটি আসছে বলতে কোন প্রকারের পার্টস অফ স্পিচ? থ্যাংক ইউ। এই দেখেন অনেকে, আমি জানি অধিকাংশ কি লিখবে জানেন? নাউন লিখবে, অধিকাংশ নাউন লিখবে। কেন নাউন লিখবে? এই যে TION আছে, এই দুষ্টু ছেলে মেয়েরা, হ্যাঁ বলে এই যে TION আছে, তাহলে TION কোন শব্দের শেষে যদি TION, SION, শন, শিওর, শিপ এগুলি থাকলে পরে নাউন হয়, নাউন বলবে। কিন্তু বোকা ছেলে, তুই এটা দেখলি না মেনশন শব্দের অর্থ কি? মেনশন শব্দের অর্থ কি বলতো? উল্লেখ করা। এবারটা করা হলে কি সেটা নাউন হতে পারে? এটা কি হবে? ভার্ব হবে। সো তোমাকে সাফিক্সও দেখতে হবে, আবার দেখতে হবে কিন্তু অর্থটা কেমন দিচ্ছে, এখানে কেমন অর্থ দিচ্ছে এটাও তোমাকে খেয়াল করতে হবে দুষ্টু ছেলে।
কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা ভার্ব নাউন নয়, এটা নাউন নয়, এটা নাউন নয়, এটা কি ভার্ব। ওকে, কারণ এটা মেনশন। তদ্রুপে ভাইটাল, এটা কি হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, অন্য কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুতরাং শুধুমাত্র সাফিক্স দেখেই দাগায় দিবা, বিষয়টি এমন না, তোমাকে একটু দেখতে হবে এখানে অর্থটি কেমন দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। চলো চলে যাচ্ছি আমরা এরপরে আমাদের 10 নম্বর কোশ্চেন কি আসছে, টু গেট অ্যালং উইথ। দেখো টু গেট অ্যালং উইথ মিন্স তথা এটা দেখো একটা ফ্রেজ থেকে কোশ্চেন আসছে, মানে হচ্ছে মানিয়ে নেওয়া। টু গেট অ্যালং উইথ শব্দের অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। একটু লিখে রাখো, মানিয়ে নেওয়া। কথা বুঝতে পেরেছেন? টু গেট অ্যালং উইথ শব্দের অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। দেখো তো মানিয়ে নেওয়া অর্থ কোথায় আছে? এই দেখো টু অ্যাডজাস্ট মানে কি? মানিয়ে নেওয়া। টু ইন্টারেস্ট মানে কি রে ভাই? লাভবান, এটা তো নিতে পারছি না। টু অ্যাকম্পানি মানে কি? সহচর্য, সঙ্গী সাথী, এটাও নিতে পারছি না। টু ওয়াক মানে কি? হাঁটা, এটাও নিতে পারছি না। তো অ্যান্সার হচ্ছে তোমার কি এই নাম্বারটা। এমনি তো বোঝা যায় কত সহজ, কত সহজ। ওকে, বাস তো এভাবেই খাই আমরা অর্থ না জেনে। সত্য কথাই বলছো ভাই, সত্য কথাই বলেছো। এজন্য তোমাকে অর্থ জানতে হবে, অর্থ জানার কোনো বিকল্প নেই, যে যত বেশি অর্থ জানে সে তত বেশি ভালো পারে। কথা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার হচ্ছে আমাদের টু অ্যাডজাস্ট। ওকে, আচ্ছা এরপর চলো টু সিনোনিম। এই দেখো কি আসছে? সিনোনিম চেয়েছে। আগে দেখো সিনোনিম প্যানোরামিক। দেখো প্যানোরামিক মানে বুঝো? প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে তোমার দৃশ্য, নৈসর্গিক কোনো কিছু বিষয়, সুন্দর, মচৎকার। তোমরা যে বাহিরে যাও, কি সুন্দর, কি মচৎকার, কি ভাল লাগছে, অস্থির, এই বলো না, এটাই হচ্ছে প্যানোরামিক। এটাকে বলা হয় দৃশ্য, ভূদৃশ্য, নৈসর্গিক, এরকম কিছুকে বুঝিয়ে বোঝানো থাকে। দেখো সিনিক, এই যে সিনিক পেয়ে গেলাম, মনে হচ্ছে সিনোনিম। হ্যাঁ, সিনিক মানে কি? নৈসর্গিক দৃশ্য, অনেক সুন্দর, অছাম, অসাধারণ। এদের মধ্যে অনেক কিছু বলছে না, অসাম, অসাধারণ, এই হচ্ছে তোমার প্যানোরামিক সিনিক। ওরা বুঝছে যে ওরা তো এগুলো করে আইসি, পরে কোশ্চেন এরকম একটা মেনে দাও। যদি কোশ্চেন আগে করে ফেলেছে। দেখো ন্যারো, ন্যারো মানে কি? সংকীর্ণ, তাই না? ন্যারো শব্দের অর্থ কি? সংকীর্ণ। আমরা এটা নিতে পারি। দেখ লিমিটেড মানে কি? সীমিত। এটাও নিতে পারি। রেস্ট্রিক্টেড মানে কি? সীমিতই তো বুঝি, তাই না? রেস্ট্রিক্টেড মানে কি? সীমিত তথা একদম গুঞ্জীভূত। তো এটা এই তিনটা নিতে পারছি না, অ্যান্সার হচ্ছে তাহলে এই নাম্বারটা। কথা ক্লিয়ার? তাহলে অ্যান্সার নিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছেন কোনটা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তাহলে ক্লিয়ার। ওকে, চলেন এরপর চলে যাচ্ছে আমাদের 12 নম্বর কোশ্চেন। কি চেয়েছে? এই দেখেন অ্যান্টোনিম চেয়েছে ভাইয়া। কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ স্লথফুল। তুই স্লথফুল, বেটা তুই। স্লথফুল মানে কি জানিস? অলস। তুই যেমন অলস না, তুই যেমন অলস বা নিষ্ক্রিয়, যাকে আমরা বলি নিষ্ক্রিয়, অলস বা নিষ্ক্রিয়। হ্যাঁ, স্লথফুল, হ্যাঁ, নিষ্ক্রিয়। এটা প্লেফুল মানে কি? হাসি ঠাট্টাপূর্ণ, হ্যাঁ, এরকম আর কি। হাসি বা ঠাট্টাপূর্ণ এই জাতীয়কে বোঝানো হয় হলো প্লেফুল। স্লাগিশ মানে কি? অলস। স্লাগিশ মানে কি রে? অলস। এটা সিনোনিম হয়ে গেল। এনার্জেটিক মানে কি রে? শক্তি প্লাস তোমার বইয়ের বোন। ওকে, আচ্ছা কোয়ারেলসাম মানে তো ঝগড়াটে। ঝগড়াটে মেয়েরা, এটা কি মেয়েরা নাকি? না খালি মেয়েদের বলবি কেন? তোরাও কম আছিস নাকি? তাহলে অ্যান্সার কি নিব? এনার্জেটিক। দেখো আগে অর্থগুলা বুঝো। একটা জিনিস কি খেয়াল করে দেখেছো? আমি যখনই তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম এই রিলেটেড যখন যা পড়াই, তুমি দেখো যে আমি সবগুলা ওয়ার্ডের অর্থ তোমাদেরকে বলি। তোমরা যারা বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদেরকে বিনীত অনুরোধ করি, বলি ভাই, তুমি বিসিএস এর 10ম থেকে 46 পর্যন্ত কোশ্চেন টোটালটা অ্যানালাইসিস করো, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা কোশ্চেন আসছে সবগুলা কোশ্চেন অ্যানালাইসিস করো। আর নির্দিষ্ট কিছু টপিক আমি তো আমার প্রাইভেট বেসে দিয়ে দিয়েছি যে এই টপিকগুলো তোমরা পড়বা, বাস ওই টপিকগুলা ক্লিয়ার। বিসিএস এর কোশ্চেন আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যদি এটা ক্লিয়ার করে যেতে পারো ভাই, ইনশাআল্লাহ প্রায় কোশ্চেন বলা হচ্ছে তোমার কমন পড়ে যাবে। প্রায় কোশ্চেনই দেখবো কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো অ্যানালাইসিস না করে পরীক্ষার হলে যাওয়াটাকে হারাম মনে করবা।
কথা বুঝছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা, তাহলে অ্যান্সার কোনটা নিব বলো তো? এনার্জেটিক, তাই না? অ্যান্সার নিব এনার্জেটিক। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে যাচ্ছি আমরা বাই অ্যান্ড লার্জ। দেখছেন, বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে অধিকাংশই, অধিকাংশই। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে অধিকাংশই। আগে অর্থটা জানতে হবে। বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে অধিকাংশই, অধিকাংশই, অধিকাংশই। এই দেখো এভরিহোয়ার, এভরিহোয়ার মানে কি? সর্বত্র, তাই তো? আচ্ছা, ভেরি লার্জ মানে কি? খুব বড়, খুব বড়। আচ্ছা, মোস্টলি, মোস্টলি মানে কি? অধিকাংশই। মোস্টলি মানে কি? অধিকাংশই, তাই না? আচ্ছা, এবার ফার অ্যাওয়ে মানে কি? বহু দূর। ওকে, তাহলে এখন দেখো তুমি অ্যান্সার না, তাহলে অ্যান্সার কোনটা হবে? যখন তুমি ওয়ার্ড মিনিং গুলো জানছো, যখন তুমি ওয়ার্ড মিনিং গুলো জানছো ভাইয়া, যখন তুমি ওয়ার্ড মিনিং গুলো জানছো, তখন তোমার কাছে এই ছাতা মাথা কোনো কোশ্চেনই না। কথা বুঝছো? যখন তুমি যখন তুমি যখন তুমি যখন তুমি যখন তুমি এই অর্থগুলি জানছো, তখন তোমার কাছে ছাতা মাথা কোনো কোশ্চেনই না। অর্থটাই হচ্ছে মেইন। আচ্ছা, এরপরে হি কুড নট উইন, সে জয়লাভ করতে পারলো না, বাট লার্ন আ লট, কিন্তু অনেক কিছু শিখেছে। মাঝখানে এই বাট সাহেব কি করেছে রে ভাইয়া? আচ্ছা দেখেন, এই একটা ক্লোজ নাকি, এই একটা ক্লোজ, এই একটা ক্লোজ, এই আছে আর একটা ক্লোজ, দুই ক্লোজের মাঝখানে কি করেছে? একটা সংযোগ স্থাপন করেছে, সংযোগ স্থাপন করেছে। সো তাকে আমরা কি বলতে পারি? ক্লোজ, ক্লোজ মার্কার। মূল নামটা কি বলতো? ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার কি হতে পারে? কোন কনজাংশন, তাই তো? এটা খুব ইজিলি তোমরা পারবা, তাই না? সো এটাকে অ্যাডভার্ব বলতে পারছি না, ভার্ব বলতে পারছি না, অ্যাডজেক্টিভ বলতে পারছি না। অ্যানসার ডেফিনেটলি নিব আমরা কনজাংশন। ওকে, অ্যানসার ডেফিনেটলি দেব আমরা কনজাংশন, তাই না ভাইয়া? অবশ্যই অবশ্যই অ্যানসার নিব কনজাংশন, অবশ্যই অবশ্যই অ্যানসার নিব কনজাংশন। হি কুড নট উইন, সে জয়লাভ করতে পারলো না, বাট কিন্তু অনেক কিছু শিখেছে। সে জয়লাভ করতে পারেনি, তাতে কি? কিন্তু অনেক কিছু শিখেছে, তো এটা কনজাংশন হিসেবে কাজ করেছে। ওকে ভাইয়া, চলো আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট, এই দেখেন এপি, এপি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল? এনিথিং স্পেশাল, তুমি কি বিশেষ কিছু করেছো? এন্ড দ্যাটস দ্য উইকেন্ড, এই দেখো সপ্তাহান্তে, এই সপ্তাহের শেষে কি বিশেষ কিছু করেছো? এই জায়গাটিতে দেখো তোমার দুইটা প্রিপোজিশন বসবে, মনোযোগ দিয়ে খেয়াল করবা। একটা হচ্ছে অ্যাট বসতে পারে, আর একটা হচ্ছে অন বসতে পারে। অ্যাট ব্যবহার করে ব্রিটিশরা, অ্যাট ব্যবহার করে ব্রিটিশ। ভাইয়া আমাকে ব্যাখ্যা করে যেতে হবে, তুমি কোনটা অ্যান্সার নেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে ব্যাখ্যা করে যেতে হবে। ব্রিটিশরা। আর এই যে অন ব্যবহার করে আমেরিকানরা, কথা বুঝছো? আমেরিকানরা। এখন তুমি তো মাইনকেসিফাই করে গিয়েছো, কারণ এখানে অ্যাটও আছে, এখানে অনও আছে। তুমি কোনটা নিবা? তুমি কোনটা নিবা? কোনটা নিবা ভাইয়া? এখন তুমি প্যাসে পড়ে গিয়েছো। তবে সেই ক্ষেত্রে, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত ব্রিটিশের ব্যবহারটা সবচাইতে বেশি রয়ে গিয়েছে, যদিও আমেরিকানদের প্রভাব রয়েছে বেশি, তো ব্রিটিশটাই বেশি অ্যাকসেপ্ট করে এখন পর্যন্ত আমাদের দেশে। সেই ক্ষেত্রে আমি অ্যান্সার এ গ্রহণ করব। এই ক্ষেত্রে হ্যাঁ, অ্যান্সার এ গ্রহণ করব। যদি কোনো টিচার বা যদি কেউ যদি অ্যান্সার সি গ্রহণ করে, তাহলে আমি আপত্তি করব না, তাহলে আমি আপত্তি করব না, কারণ এটাও অ্যান্সার হতে পারে। কথা ক্লিয়ার? আমাকে একটু বলো প্রাণপ্রিয় শিক্ষার্থী আমার, হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থী আমার, তোমরা কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে এই সিচুয়েশনে, হ্যাঁ, এট দ্য উইকেন্ড হতে পারে, অন দ্য উইকেন্ড সপ্তাহান্তে, হ্যাঁ, এই সপ্তাহের শেষে স্পেশাল কিছু কি করেছো? এই রকম সিচুয়েশনে আমরা ব্রিটিশরা ব্যবহার করে অ্যাট, আমেরিকানরা ব্যবহার করে অন। এখন আমি কোনটা নিব? আমাদের দেশে এখনো ব্রিটিশরা বেশি অ্যাকসেপ্ট, কিন্তু আমরা অ্যাট ব্যবহারের পক্ষে বেশি। তবে কেউ অন নিয়ে কথা বললে আমার কিছু করার নেই। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এগুলো সঞ্জানা, সবিতা, এগুলাকে বিসিএস কোশ্চেন? জি ভাইয়া, জি আমরা বিসিএস কোশ্চেন, আমরা 44তম বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করছি, আমরা 44তম বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করছি। তাহলে কোনটা দিব এক্সামে? ওই যে বলে দিলাম সেটাই, অ্যাড দিবা এটা। আর এগুলো কিছু কপালের উপর ছেড়ে দিতে হয়, স্যার এক্সামিনার কোনটা ধরবে, ব্রিটিশ নেবে না আমেরিকান নেবেন, হ্যাঁ আমি বুঝবো না আপনি, আমার কিছু করার নাই। খুব এখানে নীরব চুপচাপ থাকতে হবে, কেন বলছো নাই? ওকে, আসেন চলে যাচ্ছে আমরা এর পরবর্তী কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম? তথা কি কোথেকে আসছে? নাম্বার থেকে কোশ্চেনটি চলে আসছে। দেখছো এই যে শিপের প্লুরালটাও কি রে ভাই? শিপের প্লুরালটাও হচ্ছে শিপ। হ্যাঁ, শিপের প্লুরালটা হচ্ছে শিপ। খবরদার শিপস কিন্তু না, আর এটাও না, অ্যান্সার হচ্ছে তাহলে বি নাম্বার। শিপের সিঙ্গুলার প্লুরাল একই, সিঙ্গুলার প্লুরাল একই। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছে। চলেন এরপরে চলে যাচ্ছি আমরা আরেকটি কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম। এই দেখেন ভার্ব ফর্ম, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম। হ্যাঁ, ভার্ব ফর্মটা কি হবে অফ দ্য ওয়ার্ড, এই যে অ্যাবিলিটি, দেখছেন এই যে অ্যাবিলিটি, এই যে অ্যাবিলিটি যে একটা শব্দ, এই যে অ্যাবিলিটি, অ্যাবিলিটি যে শব্দটি আসছে, এই অ্যাবিলিটির ভার্ব ফর্মটা কি ভাইয়া? আসেন আমি আপনাদেরকে অ্যাবিলিটি নিয়ে অ্যাবিলিটির 14 গোষ্ঠী একটু উদ্ধার করে দিয়ে আসি। আসেন, হ্যাঁ, আমি একটু আপনাদেরকে এই অ্যাবিলিটির 14 গোষ্ঠী একটু উদ্ধার করে দিয়ে আসি, কারণ এটা অনেক কাজে লাগবে আপনাদের। হ্যাঁ, আসেন আসেন, প্রথমে আসেন, লেখেন হচ্ছে অ্যাবল। হ্যাঁ, এই দেখেন অ্যাবল, অ্যাবল জিনিসটাকে আমরা আমরা একটু ব্যাখ্যা করব। আসেন তো ভাইয়া, অ্যাবল থেকে হতে পারে অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, সক্ষমতা, বুঝতে পেরেছেন? সক্ষমতা। সো এটা কি হবে? সক্ষমতা বললে নাউন হবে। অথবা ইনঅ্যাবিলিটি হতে পারে, ইন অ্যাবিলিটি, এটাও হতে পারে। উফ রে, ঝামেলা করিস না। অক্ষমতা, হ্যাঁ, অক্ষমতা, এটা হতে পারে নাউন। ওকে, তথা অ্যাবল, মূল শব্দটা আমরা অ্যাবল, অ্যাবল থেকে ব্যাখ্যা করব। হ্যাঁ, অ্যাবল থেকে। আচ্ছা, এরপরে আসেন অ্যাবল থেকে আরো যা যা হতে পারে। অ্যাবল থেকে হতে পারে আনঅ্যাবল। ওকে, আনঅ্যাবল হতে পারে। অ্যাবল থেকে হতে পারে তোমার হচ্ছে ডিসঅ্যাবল হতে পারে। অ্যাবল থেকে হতে পারে তোমার হচ্ছে ক্যাপএবল হতে পারে, ক্যাপাবল যাকে আমরা বলি। অ্যাবল থেকে হতে পারে ইনক্যাপাবল। হ্যাঁ, ইনক্যাপাবল হতে পারে। তাতে অ্যাবল, আনঅ্যাবল হতে পারে, ডিসএবল হতে পারে, ক্যাপাবল হতে পারে, ইনক্যাপাবল হতে পারে। ওকে, আচ্ছা, এই 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 সবগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এই সবগুলি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন ভাইয়া? এই সবগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা নাউন পাইলাম, অ্যাডজেক্টিভ পাইলাম। এরপরে আসো, এর ভার্ব আছে দুইটা। হ্যাঁ, ভার্ব, একটা হচ্ছে তোমার ইনঅ্যাবল। ওকে, ইনঅ্যাবল মানে হচ্ছে তোমার সক্ষম করা, সক্ষম করা। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার ডিসঅ্যাবল, এটা হচ্ছে অক্ষম করা, এটাও তোমার হচ্ছে, এই দুইটা হচ্ছে ভার্ব হিসেবেও বসতে পারে। ওকে, যদিও দেখো একটু খেয়াল করো, এই যে ডিসঅ্যাবল, এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবেও পেয়েছি। ডিসঅ্যাবলটা অ্যাডজেক্টিভের মধ্যেও বসে, আবার ভার্বের মধ্যেও বসে। ডিসঅ্যাবল এটা অ্যাডজেক্টিভও হতে পারে, ভার্বও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা তোমার হচ্ছে অ্যাবলি। যদিও এটার ব্যবহারটা খুব কম, অ্যাবলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, একদম অ্যাবলের গোষ্ঠীতে যত যা ছিল আমি সবগুলা তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে ভাইয়া? একটু দেখো, তথা অ্যাবল নিজে হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে আনঅ্যাবল এটাও অ্যাডজেক্টিভ, ডিসঅ্যাবল এটাও অ্যাডজেক্টিভ, ক্যাপাবল এটাও অ্যাডজেক্টিভ, ইনক্যাপাবল এটাও অ্যাডজেক্টিভ। এই 5 ধরনের অ্যাডজেক্টিভ আসতে পারে। দেখো, অ্যাবিলিটি এটা হচ্ছে সক্ষমতা তথা নাউন, ইনঅ্যাবিলিটি অক্ষমতা, এটাও নাউন, তথা এই দুইটা হচ্ছে নাউনের মধ্যে পড়েছে। আর ইনঅ্যাবল তথা সক্ষম করা, এটা ভার্ব। ডিসঅ্যাবল এটা অ্যাডজেক্টিভও হয়, আবার ভার্বও হয়। আর অ্যাবলি এটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো ক্লিয়ার কিনা? আমি একদম সবগুলা ক্লিয়ার করে দিয়েছি। আমি তোমাদের একদম সবগুলা ছক আকারে ক্লিয়ার করে দিয়েছি, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, একদম ক্লিয়ার করে দিয়েছি। দেখো তোমরা ক্লিয়ার কিনা, ভাইয়া না, আমাকে একটু জানাও তোমরা ক্লিয়ার কিনা, একটু জানাও তোমরা ক্লিয়ার কিনা। ওকে, একটু দ্রুত লিখে ফেলো। হ্যাঁ, একটু দ্রুত লিখে ফেলো ভাইয়া, একটু দ্রুত লিখে ফেলো তো, একটু দ্রুত লিখে ফেলো। আমাকে একটু জানিয়ে দাও তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, একটু আমাকে জানাও, একটু দ্রুত জানাও। আমি একদম অ্যাবলের গোষ্ঠীতে যত যা ছিল আমি সবগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় ভাই বোন আমার, প্রিয় শিক্ষার্থী আমার, আমাকে একটু জানাও তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। জি, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সকলেই মাশাআল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, এরকম ক্লিয়ার হইলেই তো নিজের কাছে ভালো লাগে যে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে সকলেই ক্লিয়ার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে স্যার, এইভাবে কি বিএসসি কোশ্চেন এ ক্লাস নিবেন আমাদের? বিএসসি না বেটা, বিএসসি না বিসিএস কোশ্চেন। আক্কা তুই যেরকম কইলি আমি আসারে কয়ে দিলাম আক্কা। ঠিক আছে, ওকে,
দুষ্ট ছেলেমেয়েরা। আচ্ছা আসো, আমরা এরপরে কোথায় ছিলাম রে, কোথায় ছিলাম আমাদের, এই যে চলো আমরা এখানে চলে যাচ্ছি। তাহলে এখন দেখো তো কি চেয়েছে, ভার্ব চেয়েছে। তাহলে ভার্ব দেখো, এই যে ক্যাপাবল আমরা কিসে পাইলাম, ক্যাপাবল পাইলাম হচ্ছে আমরা অ্যাডজেক্টিভে, তাই না? সো এটা তো নিতে পারি ইনএবিলিটি, এটাকে তোমার আমরা পাইলাম হচ্ছে নাউনের মধ্যে। তাহলে এই যে ইনএবল এটাকে আমরা ভার্বের মধ্যে পাইলাম, তাই না? আচ্ছা আনএবল এটাকে আমরা অ্যাডজেক্টিভের মধ্যে পাইলাম। এখন তোমরা অ্যানসার করো, তাহলে ভার্ব কোনটা? তাহলে বলো ভার্ব কোনটা, বলো 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 বলো, তাহলে ভার্ব কোনটা একটু বলো তো, একটু বলো, একটু বলো, একটু বলো। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা তাহলে মচৎকার করে ক্লিয়ার হয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। ওকে, চলেন আমরা চলে যাচ্ছি এর পরবর্তী, দা ওয়ার্ড ইকুইভোকেশন। দেখো ইকুইভোকেশন, ইকুইভোকেশন বুঝো? ইকুইভোকেশন হচ্ছে মানে আমি অনেকটা বলি হচ্ছে মুনাফিক, হ্যাঁ আমি অনেকটা কি বলি, মুনাফিকের মতো বলি আর কি। হ্যাঁ, ইকুইভোকেশন মানে মুনাফিক। স্যার বুঝলাম না, মানে বিষয়টা হচ্ছে এমন, তুমি কথা বলতেছো একরকম কিন্তু আসলে তোমার আচরণে ফুটে উঠতেছে একটু ভিন্ন। আমি বুঝতে, তুই এটা কথা বলতে কিন্তু আসলে সত্য কথা না, এটা মিথ্যা কথা, মানে একটু তখন তুমি কথা এর একদিকে বললেও তোমার আচরণে, তোমার ফিগারে একটু অন্যরকম ফুটে ওঠা, একে হচ্ছে ইকুইভোকেশন। দাদা মুনাফিক স্টাইল, মানে মনে একটা মুখে আর একটা, মনে একটা মুখে আর একটা, এই রিলেটেড বিষয়গুলিকে বলা হয় হচ্ছে ইকুইভোকেশন। তাহলে সেটা কি স্টেটিং লাইক অ্যান অথর, এটা হতে পারে? হ্যাঁ, হতে পারে না। এই যে টু কি কন্ট্রাডিক্টরি থিংস, এই দেখো two contradictory things, ওকে। আচ্ছা ইন দ্য সেম স্টেটমেন্ট, ইন দ্য সেম, তারপরে অ্যান্সার মনে হচ্ছে কি আমার, কত বি নাম্বারটা অ্যান্সার মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ওকে। ফ্রি এক্সপ্রেশন অফ অপিনিয়ন্স হতে পারে, পারে না। আর ট্রু স্টেটমেন্ট না, এটাও না। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। ওকে, বুঝতে পেরেছেন? দেখো মূল জিনিসটা হচ্ছে অর্থ ভাইয়া, মূলটা হচ্ছে মিনিং, যে যত মিনিং বুঝবে সে তত বেশি ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেহেতু অপশন বড় সেহেতু ক্ষয় হবে, তাই না? ওকে, চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেন, 19 নাম্বার কোশ্চেন, 99 না 19 নাম্বার কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ স্পেলড ইনকারেক্টলি? দেখছো, এটা ইনকারেক্টলি তথা ভুল বানান কোনটি? ভুল বানান কোনটি বলো, ভুল বানান কোনটি? দেখো তো ভুল বানান কোনটি কি আসছে? এই দেখেন, আমরা এটা এই বানানটা আমি যেভাবে পড়ি আর কি, এটা হচ্ছে মিনি, মিনি বানানটা কি MINI, হ্যাঁ সিন। তারপরে এই যেখানে আমি যেভাবে পড়ি আর কি, এই যে CE, এই দেখো CE, SCENCE, মানে আমি যেভাবে ছোটবেলায়, মানে আমি যখন প্রথম পড়েছি আর কি এই বানানটাকে, আমি এভাবে করে পড়তাম যে রি এরপর কি মিনি, মিনি মানে কি ছোট, মিনি মানে কি MINI, মিনি। এবার সিনে কেমনে লিখবো? CE, আবার লাস্টেও কি সি। দেখো এই দেখো, এই যে সি দেখছো, SCENC, ব্যাস। এটা কি, এটা ভুল। এখানে কি, এখানে একটা আই হবে, এটা দেয় না, বিধায় ভুল। গ্লিসারিন, এই দেখো গ্লিসারিন, ঠিক আছে তো বানানটা? হ্যাঁ, ইডিও, এই দেখো ইডিও সিন গ্রাসি, ঠিক আছে, ওকে, এটাও ঠিক আছে বানান। লেক্সিকোগ্রাফি, এটা আবার কে না পারে বাটা, বাংলার মধ্যে কিছু অভিধান তো পড়েছিস না? আচ্ছা, তার মানে এটা তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ভুল বানান কোনটা? এ নাম্বার। চেয়েছে কোনটা? ভুলটা। অ্যান্সার আমার এ নাম্বার। কথা ক্লিয়ার? ওকে ওকে, আশা করি পারবি, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। চল আমরা এরপরে আজকের মতো লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন্স, আজকের মতো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস স্পেল কারেক্টলি? এটা কারেক্টলি মানে কি সঠিক বানান, সঠিক বানান, বুঝতে পেরেছো? সঠিক বানান কোনটা? দেখো অথরিটিভ, তাই না? অথরিটিভ মনে হচ্ছে তো, ঠিক আছে। অথরিটেটিভ, এটা হয় তারপরে অ্যান্সার এই যে সঠিক, কর্তৃত্ব পরায়ণ, যাকে অথরিটিভ কর্তৃত্ব, হ্যাঁ কর্তৃত্ব পরায়ণ, কর্তৃত্ব রিলেটেড বিষয়কে বোঝানোর ক্ষেত্রে আমরা অথরিটিভ শব্দটা ব্যবহার করি। ওকে, তা একটু বলো তো এই 20টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হলো বলো? 20টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হলো একটু বলো তো ভাইয়া, একটু বলো। একটু বলো তো ভাইয়া, 20টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হলো একটু বলো। 20টা কোশ্চেনের মধ্যে কার কতটি হলো? ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আশা করছি। একটু বলো তো কার কয়টা হলো একটু দেখি, এবং আমি তোমাদেরকে বলেছি ইনশাআল্লাহ, সমস্যা নাই,
আমি দশম থেকে 46 পর্যন্ত বিসিএস কোশ্চেন্স ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা আছো সকলের জন্য উন্মুক্ত। এটা তোমরা যারা প্রাইভেট ব্যাচে আছো এরা মন খারাপ করিও না, এটা সকলের জন্য আমি উন্মুক্ত করে দিলাম। কারণ হচ্ছে কেন, কয়েকটা কারণে। দেখো তোমরা প্রাইভেট ব্যাচে যারা আছো মন খারাপ করিও না এ কারণে, কারণ বিসিএস কোশ্চেন্স আমাদের মার্কেটে যতগুলা টিচার আছে অনলাইনে তেমন বলা চলে কেউই সাধারণত কমপ্লিট করে দেয় না। সুতরাং অন্যান্য স্টুডেন্টরা এটা খুবই মানে একটা অনাহারে থাকে, এই কোশ্চেনটা লাগেই, এখান থেকে কোশ্চেন আসে, অনেক সময় হুবহু কোশ্চেন চলে আসে ভার্সিটিতে। হ্যাঁ, বিসিএস বহু একটা ডিমান্ডেবল একটা বিষয়, এখান থেকে হুবহু কোশ্চেন চলে আসে, কিন্তু অধিকাংশ টিচাররা করায় না। তো আমি সকলের উপকার, একজন তো শিক্ষক তো আমি, তাই না, সেই হিসাবে আমি সকলের জ্ঞাতার্থে সকলের উপকারার্থে এটা করে দিব, তোমরা মন খারাপ করিও না। আর তোমাদের ভাইয়া দেখো প্রাইভেট ব্যাচে কি বিসিএস কোশ্চেন সলভ করাই দিব এ কি ওয়াদাবদ্ধ ছিলাম তোমাদের কাছে? কথা বলো, ওয়াদাবদ্ধ ছিলাম না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু ওয়াদাবদ্ধ ছিলাম না যে বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দিব। তো সকলের উপকারার্থে সকলের কথা চিন্তা করে আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করিয়ে দিব। জাস্ট তোমরা আমার সাথে থেকে ক্লাসগুলো করিও ইনশাআল্লাহ। জি ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো তোমরা একটু আমাকে জানাও। জি ইনশাআল্লাহ। ওকে, তো সকলে ক্লাসে অংশগ্রহণ। তবে তোমাদের একটা শর্ত আমি দিচ্ছি, তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যখনই ক্লাসটি নিব, ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা হচ্ছে ভাইয়া জাস্ট মানে 2টা করে শেয়ার করবা, 2টা করে, এটা হচ্ছে তোমাদের কাছে জাস্ট আমার পক্ষ থেকে চাওয়া, 2টা করে শেয়ার করবা আর একটা ফ্রেন্ডকে মেনশন করবা। জাস্ট এতটুকু তোমার কাছে আমার একটু চাওয়া থাকবে, এই কাজটা করবা ইনশাআল্লাহ। তাহলে আমি স্বাচ্ছন্দ্যে, আমি মানে কি বলবো, মানে খুবই আনন্দের সাথে আমি তোমাদের এটা খুব রিল্যাক্সে সলভ করে দিব। যেমন ধরো আজকে প্রায় 250-300 মতো শিক্ষার্থী ছিল, যদি আজকে সকালে ক্লাস নিয়েছি, সন্ধ্যা বা রাতের দিকে ক্লাসে হয়তো 400-500 স্টুডেন্ট থাকতে, মোটামুটি 400-500-600 স্টুডেন্ট যদি ক্লাস করে, তখন না অনেক বেশি ভালো লাগবে, নিজের কাছে ক্লাস নেওয়ার আগ্রহের জায়গাটা আরো অনেক বেশি বেড়ে যায়। সুতরাং তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী লাইব্রেরি থেকে ক্লাসটা কমপ্লিট করে নিবা, ভালো হবে তোমাদের জন্য। জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। তো ভালো থেকো। ওকে, বাকি 15টা তাহলে লিটারেচার থেকে হয়েছে। জি বাকি 15টা লিটারেচার, মানে তোমার হচ্ছে ব্যাকরণ মেমোরাইজিং থেকে এই 20টা হয়েছে, আর বাকি 15টা লিটারেচার, ওই 15টা আমরা করবো না। মাহবুবা আক্তার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। মাহবুবা সব ক্লাসে মেনশন করে সকলকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি ওকে, মাশাআল্লাহ 70টা শেয়ার ডান করেছি, মাশাআল্লাহ। সাইফুর রহমান সাহেব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও। হ্যাঁ, জি ওকে, থ্যাংক ইউ। টাইম লাইন করি স্যার, আপনাকে মেনশন করি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো ভাইয়া ভালো থেকে দোয়া করিও। আজকে জুম্মার নামাজের জন্য তাড়াতাড়ি ক্লাসটি শেষ করে দিলাম, সকলেই নামাজটি পড়ে নিবা যারা মুসলিম আছো। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে হয়তো আরেকটি ক্লাস নিতে পারি, সম্ভাবনা দেখি, আমি সবকিছু মিলিয়ে যদি ব্যাটে বলে মিলাতে পারি তাহলে ক্লাসের ঘোষণা দিয়ে দিব। ক্লাসের ঘোষণা দিলেই ক্লাসে অংশগ্রহণ করেছি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।